আমাদের লাস্ট ক্লাসে আমরা সুইং ইকুয়েশনটা ডিডিউস করে এসেছিলাম, যেখানে আমরা দেখে এসেছিলাম লাস্টলি আনফরচুনেটলি কেটে গেছে। এখানে আসলে যে জিনিসটা এসছে এইখান থেকেই বার করতে পারবে তোমরা অনায়াসে, এখান থেকেই বার করতে পারবে। সেটা যদি এই ডি স্কোয়ার বা ডি স্কোয়ার ডি ডেল ডিভাইড বাই ডিটি স্কোয়ার এইটা বাঁ পাশে রেখে যদি এইগুলোকে ডান পাশে নিয়ে যাও, তাহলে ডান পাশে নিলে টোয়াইস পাই এফ ডিভাইড বাই টোয়াইস এইচ ইনটু পি এ, এই টু টু কাটা গেল, তাহলে উপরে থাকলো পাই এফ, নিচে থাকলো এইচ ইনটু পি এ। এইটাই হচ্ছে সেই 15 নম্বরের ইকুয়েশন। এটা আমরা এই ইকুয়েশনটা ব্যবহার করি সুইং ইকুয়েশনের জন্য। মনে রাখতে হবে এখানে পি এটা কিন্তু পিইউতে, এই পিএটা অ্যাক্সিলারেটিং পাওয়ার যেটা, এটা কিন্তু পিইউতে অ্যাকচুয়াল ইউনিট না, এমভিএ মেগাওয়াটে না, এটা ভাগ দিয়ে বেস পাওয়ার দিয়ে ভাগ দিয়ে এটাকে পিইউতে বানানো হয়েছে। এটাই আমরা সুইং ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে আমরা বলি সুইং ইকুয়েশন। এটাকেও আমরা সুইং ইকুয়েশন, এমনকি এটাকেও সুইং ইকুয়েশন, তবে নরমালি আমরা ইউজ করে থাকি এই ইকুয়েশনটাই সুইং ইকুয়েশন হিসেবে। তাহলে সুইং ইকুয়েশনটা কি আলটিমেটলি দাঁড়ালো? ডি স্কোয়ার ডেল ডিভাইড বাই ডিটি স্কোয়ার। এর অর্থ হচ্ছে সিঙ্ক্রোনাস স্পিড। এখানে একটা জায়গায় দেখো আমরা বারবার করে এই ডি ডেল এম, এই ডেল ডিএম এটা হচ্ছে রোটারের রিলেটিভ পজিশন with respect to synchronously rotating reference. রোটারের পজিশন with respect to synchronously rotating reference, এই ডেলএমটা, এই ডেলএমটাকে আমরা বারবার ডেলএম না লিখে ডেল লিখছি। এখানে বলেছে যে রিপ্লেস করে দিচ্ছি ডেল দ্বারা, তাহলে এখানে এই ডেল চলে আসবে, এখান থেকেই ডেলটা চলে এসছে। ডেল হচ্ছে, তাহলে এইটা হচ্ছে অ্যাক্সেলারেশন, রোটারের অ্যাক্সেলারেশন, কিন্তু অ্যাকচুয়াল অ্যাক্সেলারেশন না। এই রোটারের এইটা হচ্ছে রিলেটিভ অ্যাক্সেলারেশন with respect to synchronously rotating reference. সিঙ্ক্রোনাসে যখন লোডে, নর্মাল লোডে থাকে হেলদি কন্ডিশনে, তখন তো এই যে অ্যাক্সেলারেশন এটা তো জিরো, কারণ সেখানে কোনো রিলেটিভ অ্যাক্সেলারেশন নাই, ওটা সিঙ্ক্রোনাস স্পিডে হচ্ছে। এই জিনিসটা আমাদের মাথায় রাখা দরকার। তাহলে এইটাই আমরা এই ডেল, এইটা উইথ রেসপেক্ট টু টাইম, এই যে ইকুয়েশনটা, এইটাই হচ্ছে সুইং ইকুয়েশন। আমরা নরমালি নির্ণয় করি টাইমের সঙ্গে সঙ্গে ডেলের পজিশনটা কত হচ্ছে রোটারে। আমরা ক্যালকুলেশন এটাই করবো, এই ইকুয়েশনের সলিউশনই হচ্ছে আমাদের মেন টার্গেট। স্টেডি স্টেট মানে স্ট্যাবিলিটি স্টাডির মুখ্য উদ্দেশ্যই হচ্ছে এই রোটারের অ্যাঙ্গুলার পজিশন, রিলেটিভ অ্যাঙ্গুলার পজিশন উইথ রেসপেক্ট টু সিঙ্ক্রোনাসলি রোটেটিং রেফারেন্স বা রিলেটিভ পজিশন অফ দি রোটার। এইটাই আমরা মুখ্য উদ্দেশ্য উইথ রেসপেক্ট টু টাইম। টাইমের সঙ্গে সঙ্গে কিরকম ভ্যারি হয়, যদি মেজর ডিস্টারবেন্স হয়, দেখা যায় যে টাইমের সঙ্গে সঙ্গে এই ডেলের মান এত বেশি হয়, এটা নর্মালি একটা এরকম ভি কার্ভের মতন আসার কথা। তাই যদি ডেলের মান, যদি ডিস্টারবেন্স খুব বড় হয়, তাহলে এ দেখা যায় যে ঘুরে আসে না, এখানে পিকের দিকে যে ঘুরে আসবে না, এ কন্টিনিউয়াসলি উপরে চলে যেতে থাকে, কোনোদিন ব্যাক করে না। আমরা এই পর্যন্ত দেখো, এখানে এসে তারপরে আমরা আরেকটা জায়গায় নিয়ে এসেছি, এখানে যে মেশিন, যদি অনেকগুলো মেশিন, আমাদের প্যারালাল অপারেশন তো থাকেই মাল্টিভিশন সিস্টেমে, অফকোর্স এখানে তো একটা জেনারেটর না, তাই অনেকগুলো জেনারেটর যদি থাকে, সেখান থেকে আমাদের যদি একটা ইকুইভ্যালেন্ট এইচ বা একটা কমন বেজে একটা এইচ এর নির্ণয় করার দরকার হয়, তাহলে আমরা কিভাবে করি দেখো। এখানে হচ্ছে যে মেশিনের, একটা মেশিনের যে এইচ, যেটা মেশিনের এইচ কনস্ট্যান্ট, সেটাকে আমরা দেখছি যে ওই মেশিনের এইচ কনস্ট্যান্ট ডিভাইড বাই সিস্টেমের যে বেজ, ওই সিস্টেমের একটা বেজ আমরা ধরে নেবো পাওয়ার বেজ পাওয়ার। তাহলে এটা দিলেই আমাদের ওই এই সিস্টেমের রেসপেক্টে ওই এইচ এর মান সিস্টেমের রেসপেক্টে পিউতে কনভার্ট হয়ে যায়। এখান থেকে আমরা এখানে একটা জিনিস নিয়ে এসেছি, দেখো যে কোয়ারেন্ট মেশিন বলে একটা কথা এখানে আছে। কোয়ারেন্ট মেশিন মানে যে সিস্টেমের মেশিন গুলো সব একসঙ্গে সুইং করে একই দিকে। মেশিনস, এই যে এখানে দেওয়া হয়েছে জিনিসটা, the machines which swing together are called coherent machines. তা সুইংটা যদি একই সঙ্গে, সব মেশিন একই সঙ্গে একই দিকে মুভ করে, আবার উল্টো দিকে মুভ করছে, এইভাবে সুইং করে একসঙ্গে সব মেশিন গুলো, কোনটা কম সুইং করছে, কোনটা বড় সুইং করছে, ছোট বড় বড় হেভি জেনারেটর গুলো অল্প একটু সুইং করে যাবে, কিন্তু বড় ছোট জেনারেটর গুলো যেহেতু লাইট, তার ওটা হালকা, সে বেশি সুইং করবে। তো এরকম ধরনের জিনিসগুলো কিন্তু সুইংটা একসঙ্গে হচ্ছে, এইগুলোকে আমরা বলি কোহেরেন্ট মেশিনস। এরকম ধরনের দেখো, দুটো কোহেরেন্ট মেশিন যদি থাকে,
তার একটা ইকুইভ্যালেন্ট আমাদের যে সুইং ইকুয়েশন সেটা কি করে নির্ণয় করব, সেটার জন্য দেখো দুটো ইকুয়েশনকে দুটো মেশিনকে কনসিডার করেছে। একটা মেশিনের সুইং ইকুয়েশন এরকম, যার এইচ কনস্ট্যান্ট হচ্ছে H1 আর রোটারের অ্যাঙ্গুলার পজিশন হচ্ছে যে del1। আর সেকেন্ড মেশিনটার এটা হচ্ছে 2H2 বাই ওমেগা এস। এই ইকুয়েশনটা আবার কনফিউজ করো না, এটা আবার কোত্থেকে আসলো হঠাৎ করে। এটা আসলেও একই ইকুয়েশন, সবই একই ইকুয়েশন। এটা দেখো এই ইকুয়েশন আর তোমার এই ইকুয়েশন কিন্তু একই, কথা বুঝতে পেরেছো তো? এই ইকুয়েশন টোয়াইস এইচ আর এখানে হচ্ছে এই টোয়াইস পাই এফ। টোয়াইস পাই এফ মানে ওমেগা এস, একই কথা, একই জিনিসকে আমরা টোয়াইস পাই এফ না লিখে ওমেগা এস লিখেছি। তাহলে এইটা হচ্ছে 1 নম্বর মেশিনের সুইং ইকুয়েশন, 17 নম্বর ইকুয়েশন বলছি। আর 2 নম্বর মেশিনের সুইং ইকুয়েশন 2H2 মানে যার ভ্যারিয়েশন হচ্ছে H2, আর এটা রোটার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডেল্টা 2 আর এটা del1। দুটো মেশিনের সাইজ আলাদা, অতএব ওই ডিসপ্লেসমেন্টটাও হবে আলাদা আলাদা, কোনটা কম অ্যাঙ্গেল মুভ করবে, কোনটা বেশি মুভ করবে। যদি এটা খুব হেভি মেশিন হয় তাহলে কম del1 এর মান কম হবে del2 থেকে, যদি del2টা এই মেশিনটা ছোট হয়। তাহলে এইভাবে দুটো ইকুয়েশন হলো। এখন কম্বাইন্ড যে ইকুয়েশনটা লিখবো সেটা আমরা এই দুটো ইকুয়েশন যোগ করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এরকম, মানে টোয়াইস এইচ ইজ ওমেগা এস ডি স্কয়ার ডেল ডিটি স্কয়ার ইভেন পিএম মাইনাস। এইটাকে ইকুইভ্যালেন্ট করলে যা দাঁড়াবে, সেক্ষেত্রে এই দুটো ইনার্শিয়া কনস্ট্যান্ট মেশিনের জেনারেটরের ইনার্শিয়া কনস্ট্যান্টের যোগফল সমান হচ্ছে ক্যাপিটাল এইচ। এইটা দুটো মেশিনের ইকুইভ্যালেন্টটা হচ্ছে এই দুটোর যোগফল, ইন্ডিভিজুয়াল মেশিনের এইচ কনস্ট্যান্টের যোগফল। আর পিএমটা দাঁড়াচ্ছে এই দুটো মেশিনের মেকানিক্যাল ইনপুট পাওয়ারের যোগফল। আর পিইটা হচ্ছে, এখানে পিটা হচ্ছে এই দুটো মেশিনের ইলেকট্রিক্যাল আউটপুট পাওয়ারের যোগফল। এইভাবে আমরা, আর এখানে del1 আর del2 সেটাকে আমরা সিঙ্গেল মেশিনের ডেল বলে রিপ্রেজেন্ট করেছি। এটা হলো দুটো মেশিনের। এখানে একটা উদাহরণ নিয়ে এসেছে, দেখো এই একটা ছোট অঙ্ক। এখানে বলছে যে যদি দুটো এরকম কোহেরেন্ট মেশিনস থাকে, যার 50 হার্টজ এর কোহেরেন্ট মেশিনস operate in parallel within the same power band and have the following ratings. তাহলে দেখো এখানে ইউনিট 1 এ হচ্ছে, এটা তার রেটিং গুলো সব দিয়ে দিচ্ছে। 500 MVA, পাওয়ার ফ্যাক্টর 0.85, পাওয়ার ফ্যাক্টর রান করে 25 কেভি 20 কেভি এবং 3600 আরপিএম, 3600 আরপিএম, মানে টু পোলের মেশিন আর কি। 60 হার্টজ এর টু পোলের মেশিন হলে যা হয় আর কি, যে 3600 আরপিএম। H1 এর মান হচ্ছে 4.8 মেগাজুলস পার ইউনিট। 2 নম্বর ইউনিটের এই হচ্ছে তার এমভি, এটা আরো বড় ইউনিট। তারপরে এই তার পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.9, 22 কেভি, 1800, এটা 4 পোলের জেনারেটর, 1800 আরপিএম। H2 এর মান 3.27 মেগাজুলস পার ইউনিট। এই গেল। ক্যালকুলেট the equivalent H constant of the two units on a 100 MVA base। একটা কমন বেজে 100 MVA বেজে কি করে ট্রান্সফার করেছে দেখো। তা সেটা হচ্ছে 1 নম্বর মেশিনের যদি ট্রান্সফার করে নেই নতুন বেজে, তাহলে 1 নম্বর বেজের H1 H নিউটা হবে H1 ওল্ড যেটা ইনটু S1 ওল্ড ডিভাইড বাই S1 নিউ। H1 ওল্ড কত? 4.8 না, এই যে 4.8। আর S1 ওল্ড হচ্ছে এই আগের মেশিনের রেটিং হচ্ছে 500 আর বেসটা হচ্ছে 100। এটা হচ্ছে 24, ঠিক আছে, মেগাজুলস পার ইউনিট। আর এইটা হবে নতুনটাই হচ্ছে জাস্ট H2 ওল্ড ইনটু S2 ওল্ড ডিভাইড বাই S নিউ। তো H2 ওল্ডটা হচ্ছে 3.27, এটা দেওয়া আছে, ইনটু 2 নম্বর মেশিনের রেটিংটা ছিল 1333 MVA ডিভাইড বাই 100, এখান থেকে এই এসছে। অতএব দুটোর কম্বাইন্ড নিউটা হচ্ছে দুটোর যোগ। এই হচ্ছে ইকুইভ্যালেন্ট এইচ। এইভাবে আমরা বার করতে পারি। এইটা হয়তো তোমরা কোহেরেন্ট নন কোহেরেন্ট মেশিনটা হচ্ছে যদি দুটো মেশিন একসঙ্গে সুইং না করে, machines which do not swing together are called non-coherent machines। এটা গেল। এখন এখানে আমরা এসেছি, যদিও এটা আমি নন কোহেরেন্ট মেশিনস এর জন্য আর ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্সটা তোমাদের ছোট করার স্বার্থে এটা দেখাচ্ছি না, এটা বাদ দিয়ে দাও। এই প্রবলেমটা তোমরা নিজেরাও দেখে নিতে পারো। এই মেশিনগুলোর এই সব ভ্যালুগুলো দেওয়া আছে, হ্যাঁ, জেনারেটরের এই সব ভ্যালুগুলো দেওয়া আছে, এইচ কনস্ট্যান্ট দেওয়া আছে, রেটিং দেওয়া আছে, ভোল্টেজ রেটিং দেওয়া আছে। তারপরে এখান থেকে এটা বলছে ফাইন্ড দ্য অ্যাক্সেলারেশন ইফ দ্য ইনপুট ইনক্লুডিং দ্য রোটেশনাল লস ইজ এত হর্স পাওয়ার এন্ড ইলেকট্রিক পাওয়ার ডেভেলপড ইজ এত হর্স পাওয়ার। তার মানে এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে ইনপুট। বুঝতে পেরেছো? এখন
এটাকে ইনক্লুডিং এটা হচ্ছে ইনপুট, if the input এত হর্স পাওয়ার এন্ড ইলেকট্রিক ডেভেলপড হচ্ছে এত হর্স পাওয়ার, তাহলে ইলেকট্রিক্যাল আউটপুটটা হচ্ছে 16 মেগাওয়াট আর ইনপুটটা হচ্ছে 26,800 হর্স পাওয়ার। হর্স পাওয়ার মানে কত? হর্স পাওয়ারকে যদি ওই যে কিলোওয়াটে নাও সেখান থেকে এটা ওয়াটে থেকে 10 to the 6 দিয়ে ভাগ দিয়ে মেগাওয়াটে করে নিয়েছে। বুঝতে পেরেছো? এটা দিয়ে মেগাওয়াটে করে নিলাম, তাহলে অ্যাক্সিলারেটিং পাওয়ার হচ্ছে এই দুটোর বিয়োগফল 20 - 16 4 মেগাওয়াট। তাহলে এই ইকুয়েশনটা হচ্ছে ইকুয়েশন 13 থেকে এই দিয়ে এই অ্যাক্সিলারেটিং পাওয়ার হচ্ছে 4। এটা কিন্তু অ্যাকচুয়ালি ইকুয়েশনটা ব্যবহার করেছে, এখানকার ইউনিটটা পিএ, এটা কিন্তু পিইউতে নেওয়া হয়নি, যার ফলে অ্যাকচুয়াল ইউনিটে রয়ে গেছে যে 4 মেগাওয়াট। আর এই সমস্ত এই যে রেটেড সব আছে কিন্তু ভ্যালু দিলে অ্যাক্সিলারেশনটা বার হয়ে যাচ্ছে 200 ইলেকট্রিক্যাল ডিগ্রি পার সেকেন্ড। এই অঙ্কটা আরো বেশি, বরং আমরা বেশি দেখাই এই অঙ্কটা। এটা হচ্ছে যে একটা জেনারেটর 50 হার্টজের জেনারেটর 4 টার্বো জেনারেটর মানে যে জেনারেটরের প্রাইম মুভার হচ্ছে টারবাইন, সেটাকে আমরা নরমালি টার্বো জেনারেটর, যার রেটিং হচ্ছে 100 MVA 11 kV, has an inertia constant of 8 megajoules per MVA। এখন এখানে চাচ্ছে ফাইন্ড দ্য stored energy, এটা কাইনেটিক এনার্জি আর কি, আমার লিখিনি এখানে, কিন্তু stored energy মানে কাইনেটিক এনার্জি in the rotor at secular speed। 2 নম্বর বলছে যে মেকানিক্যাল ইনপুট পাওয়ার যেটা, এটা সাডেনলি যদি রেজ টু 80 মেগাওয়াট, তার মানে ইলেকট্রিক্যাল আউটপুটে যা ছিল হঠাৎ করে যদি এই যে সাডেনলি রেজ টু 80 মেগাওয়াট ফর অ্যান ইলেকট্রিক্যাল লোড অফ 50 মেগাওয়াট, 50 মেগাওয়াট লোডের জন্য তো চলা উচিত সিঙ্ক্রোনাস স্পিডে রান করার জন্য এই 50 মেগাওয়াট চলা উচিত ছিল, কিন্তু এরা ইলেকট্রিক্যাল ইনপুটটা সেটা বাড়িয়ে নিয়ে তাহলে আমাদের যেটা 1 নম্বর পার্টে তো আমাদের এ পার্টে চেয়েছে এরকম ধরনের স্টোরড এনার্জি বার করতে চেয়েছে, এখানে বলছে 2 নম্বর পার্টে বলছে যে ইলেকট্রিক্যাল লোড 50 মেগাওয়াট ধরে রান করছিল, সেই হিসেবে নিঃসন্দেহে সিঙ্ক্রোনাস স্পিডে রান করতে হলে 50 মেগাওয়াট ইনপুট পাওয়ারই দরকার ছিল, মেকানিক্যাল পাওয়ার। কিন্তু হঠাৎ করে করলো কিনা 50 মেগাওয়াট লোডের জন্য ইনপুট পাওয়ারটা, মেকানিক্যাল পাওয়ারটা 80 মেগাওয়াটে তুলে দিল, তা নিঃসন্দেহে রোটার বেশি স্পিডে ঘুরবে। সেই অবস্থাতে ফাইন্ড দ্য রোটার অ্যাক্সেলারেশন, নেগলেক্টিং মেকানিক্যাল, এই রোটার অ্যাক্সেলারেশন চাচ্ছে এই কন্ডিশনে। যদি 50 মেগাওয়াট ইলেকট্রিক্যাল লোডের জন্য, আউটপুট লোডের জন্য যদি ইনপুটটা 80 মেগাওয়াটে তুলে দেওয়া হয় হঠাৎ করে, তাহলে যে রোটার অ্যাক্সেলারেশন হবে সেটা বাদ। আর সেই পার্টে বলেছে এই যে অ্যাক্সেলারেশন 2 নম্বর পার্টে ক্যালকুলেট করা হলো, সেইটা যদি 10 সাইকেল ধরে কন্টিনিউ করে, 10 সাইকেলের ইকুইভ্যালেন্ট টাইম, 10 সাইকেলের ইকুইভ্যালেন্ট টাইম মানে হচ্ছে এই যে 50 হার্টজের সিস্টেম, তো এই 10 সাইকেল ডিভাইডেড 50 হার্টজ মানে হচ্ছে 0.2 আমাদের সেকেন্ডের মতো। সেই 0.2 সেকেন্ড ধরে যদি কন্টিনিউ করে, তাহলে ফাইন্ড চেঞ্জ ইন টর্ক অ্যাঙ্গেল, রোটার অ্যাঙ্গেল অরিজিনাল থেকে কতটা চেঞ্জ হবে, এবং রোটার স্পিড ইন রিভলিউশন পার মিনিট আরপিএম এ বার করো এট দ্য এন্ড অফ দিস স্পিড। এই 10 সাইকেল পরে বা 0.2 সেকেন্ড পরে রোটার স্পিড কত হয়ে দাঁড়াবে, এটা ক্যালকুলেট করো। তো এখানে অঙ্কটা দেখো যে স্টোরড এনার্জি তো সোজা ইকুয়েশন আমরা আগে দেখে এসেছি, কাইনেটিক স্টোরড কাইনেটিক এনার্জি মানে হচ্ছে এইচ ইনটু, এইচ এর ডেফিনিশন ছিল স্টোরড কাইনেটিক এনার্জি ডিভাইড বাই মেশিন রেটিং। এখন স্টোরড এনার্জি মানে হচ্ছে এইচ ইনটু রেটিং অফ দ্য মেশিন, তাহলে এই দুটো দিয়ে এই 800 মেগাজুলস হবে। এখন এখানে দেখো অ্যাক্সেলারেটিং পাওয়ারটা কি হচ্ছে, মেকানিক্যাল পাওয়ারটা 80 তে তোলা হচ্ছে, ইলেকট্রিক্যাল পাওয়ারটা এখন 50 মেগাওয়াটে হয়েছে, তাহলে অ্যাক্সেলারেটিং পাওয়ারটা হচ্ছে 30 মেগাওয়াট, 80 - 50 30 মেগাওয়াট। এখন এই 30 মেগাওয়াট এটা তো অ্যাকচুয়াল ইউনিটে আছে, আমি এই ইকুয়েশনে ব্যবহার করতে পারি, এখানে করেছো তাই, যেটা অ্যাকচুয়াল এই ইকুয়েশনের ভ্যালুটা পি, এটা হচ্ছে অ্যাকচুয়াল ইউনিটে, এটা করেছে এটা করেছি। অথবা আমি যদি করতাম পিউতে নিতাম, তাহলে এই ভ্যালুটাকে এটাকে আমাদের বেস পাওয়ার দিত, বেস যদি আমরা 100 MVA ধরে নিতাম, এই যে 100 MVA বেস ধরে নিতাম, তাহলে এটাকে 100 দিয়ে ভাগ করলেও আমাদের অঙ্কটা হতে পারতো। তা আমরা এইভাবে করে দিচ্ছি, ইকুয়েশন এই ইকুয়েশনটা ব্যবহার করেছি করে এই আমাদের দেখো এইটাকে যদি ওই পাশে নিয়ে যাও, ইকুয়েশনটা এরকম আসে
পি এর ভ্যালু বসাচ্ছে সোজাসুজি 30 মেগাওয়াট ইনটু টোয়াইস পাই এ ডিভাইড বাই টোয়াইস এইচ এর মান দেওয়া আছে, এস রেটেড হচ্ছে 100, তাহলে ভাগ করলে যে 337.5 ইলেকট্রিক্যাল ডিগ্রি পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে অ্যাক্সেলারেশন। এখন এরা বলছে সিপারে বলছে এই অ্যাক্সেলারেশন যদি 2 সাইকেল 10 সাইকেল ধরে কন্টিনিউ করে, 10 সাইকেল মানে হচ্ছে 0.2 সেকেন্ড, হ্যাঁ একে 50 দিয়ে ভাগ দাও, 10 সাইকেল ডিভাইডেড বাই 50 হচ্ছে টাইম বার হয়ে যাবে। তাহলে এটা এই আমাদের টাইমের স্টেপ যেটা, এটা আমরা হচ্ছে 0.2 সেকেন্ড। তাহলে ইন্টিগ্রেশন যদি করো, এইটাকে যদি ইন্টিগ্রেট করে অ্যাক্সেলারেশন ইন্টিগ্রেট করলে এটা হচ্ছে চেঞ্জ ইন স্পিড। এটা ইকুয়েশনটা আসলে আসে কি, এটার সঙ্গে প্লাস কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশনটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশনটা, যেটা ইনিশিয়াল কন্ডিশনে ইনিশিয়ালে তোটা সিঙ্ক্রোনাস স্পিডে ঘুরছে, কোনো রিলেটিভ ভেলোসিটি ছিল না, আলাদা স্পিড ভেলোসিটি ছিল, তাহলে এই হারটা জিরো, তাহলে এইটা জিরোটা এই পাশে নিয়ে গেলে এইটাই আমরা বলছি চেঞ্জ ইন স্পিড, সমান হচ্ছে এই যে এইটা ইন্টু টি, টিটা হচ্ছে যে এই ডেল্টা টি। তাহলে এখান থেকে আসলো চেঞ্জ ইন স্পিড। এটাকে যদি আর এক দফা ইন্টিগ্রেট করো, তাহলে এই যে চেঞ্জ ইন রোটার অ্যাঙ্গেল এখান থেকে আসবে, এই যে চেঞ্জ ইন রোটার অ্যাঙ্গেল, এটাকে যদি ইন্টিগ্রেট করো তাহলে চেঞ্জ ইন রোটার অ্যাঙ্গেল, তখন এই ইকুয়েশনটা দাঁড়াবে, দেখো এখানে ডেল চেঞ্জ ইন স্পিড, এটা ডেল ডেল লিখেছে ইজ ইকুয়াল টু, এখানে আসবে স্কোয়ার, তো এটা এটাকে স্কোয়ার থেকে যদি ইন্টিগ্রেট করো তাহলে এটা হাফ এরকম ধরনের হচ্ছে। দেখো এখানে যে হাফ 337.5 ইন্টু ডিটি স্কোয়ার, এইটা আসলো, এখান থেকে চেঞ্জ ইন স্পিডটা বার হয়ে গেল। তো এখানে দেখো এই চেঞ্জ ইন স্পিড এইটাই তো বোধহয় চেয়েছিল, চেঞ্জ ইন না চেঞ্জ ইন টর্ক অ্যাঙ্গেল, সরি এই চেঞ্জ ইন টর্ক অ্যাঙ্গেল, এইটা হচ্ছে চেঞ্জ ইন টর্ক অ্যাঙ্গেল। এটাকে যদি ইন্টিগ্রেট করো তাহলে ডেল বার হবে, ডেল মানে ডেল ডেল চেঞ্জ ইন স্পিড, এটা চেঞ্জ ইন স্পিড, তাহলে ওটা হবে চেঞ্জ ইন অ্যাঙ্গুলার পজিশন, চেঞ্জ ইন অ্যাঙ্গুলার পজিশন এরকম। এইটা আমি ক্লাসে এই জায়গাটা যেহেতু কেটে গেছে, আমি ফাইনালি ক্লাসের সময় এই জায়গাটা একটু দেখিয়ে দেবো, তোমরা মনে রেখো। এখানে আসো যে চেঞ্জ ইন স্পিড আমাদের আসছে, তাহলে এইটাই হচ্ছে চেঞ্জ ইন স্পিড, এর ভ্যালু ডেল্টা টির ভ্যালু হচ্ছে 0.2 সেকেন্ড বসে দাও, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিগ্রি পার সেকেন্ড, তাহলে এই ভ্যালুটা দাঁড়াচ্ছে ইলেকট্রিক্যাল ডিগ্রি পার সেকেন্ডে, কিন্তু আমাদের তো রিভলিউশন পার সেকেন্ডে চাচ্ছে, রিভলিউশন পার মিনিটে চাচ্ছে। তো এটাকে যদি এটা এই ইকুয়েশন ধরে ব্যবহার করো, সাইকেল পার রিভলিউশন হচ্ছে p/2, আমাদের এখানে p হচ্ছে 4 পোলের জেনারেটর এটা, তাহলে সাইকেল পার রিভলিউশন, এক রিভলিউশনে 2 সাইকেল হয়, হ্যাঁ সাইকেল পার রিভলিউশন মানে 4/2 মানে হচ্ছে 2, তার মানে 2 সাইকেল সমান এক রিভলিউশন সমান 2 সাইকেল, তাহলে এক রিভলিউশন সমান 2 সাইকেল মানে হচ্ছে 2 × 360 ডিগ্রি, এক সাইকেলে 360 ডিগ্রি, তাহলে 720 ডিগ্রি। তো এটাকে যদি ভাগ দিয়ে দাও 720 ডিগ্রি দিয়ে এই কোশ্চেনকে, তাহলে রিভলিউশন পার মিনিটে চলে আসলো, ঠিক আছে? তো এই রিভলিউশন পার সেকেন্ডে আসলো, এটাকে 60 দিয়ে গুণ দিয়ে রিভলিউশন পার মিনিটে করে নিই, এইটা আসলো রিভলিউশন পার সেকেন্ডে। এইটা ইলেকট্রিক্যাল ডিগ্রি পার সেকেন্ডকে এই 2 × 720 ডিগ্রি ভাগ দিয়ে রিভলিউশন পার মিনিটে আসলো, পার সেকেন্ডে আসলো, সেটা 60 দিয়ে গুণ দিয়ে রিভলিউশন পার মিনিটে। এই হলো, এখন কথা হলো এইটা চেঞ্জ ইন স্পিড, আর অ্যাকচুয়াল স্পিডটা ছিল এইটা, যেটা হচ্ছে 128/p অ্যাকচুয়াল স্পিড, তাহলে হচ্ছে নাও নিউ স্পিড আফটার 10 সেকেন্ড হচ্ছে অরিজিনাল স্পিড 128/p, এই পিটা হচ্ছে 4 সেকেন্ড, যেটা হচ্ছে তোমার 16 কত হবে এটা 1500, আর এইটা হচ্ছে 5.6, এই যে চেঞ্জ ইন স্পিড, এই দিয়ে এটা হলো নতুন স্পিড হবে 10 সেকেন্ড পরে যে স্পিড হবে সেইটা। আর যদি কোনো এইসব ডিস্টারবেন্স এইসব না থাকতো, তাহলে তার অ্যাকচুয়ালি স্পিড থাকতো 1500 rpm পার সেকেন্ড, rpm, ঠিক আছে? এখন আরেকটা এসছে যে আমাদের একটা ইকুয়েশন বার করতে বলছে যে এরকম একটা লাইনে, এরকম একটা ট্রান্সমিশন লাইনের দুই এন্ডে ভোল্টেজটা দেওয়া আছে, এখানকার ভোল্টেজটা এরকম, এখানকার ভোল্টেজটা এরকম, এটা রেফারেন্স পয়েন্ট ধরে নিচ্ছে, এটাকে আমরা ধরে নিচ্ছি রেফারেন্স ভোল্টেজ এই এন্ডে, এটা হচ্ছে রিসিভিং পয়েন্ট, এখান থেকে পাওয়ারটা এই সাইডে ট্রান্সফার হচ্ছে, এই লাইনের ইম্পিডেন্সটা ছিল এরকম। এখন
আইটা এই ইকুয়েশন যদি আই বার করতে হয় লাইনের এরকম সোর্সের ফলে পোটেনশিয়াল ডিফারেন্সের ফলে লাইনের ইম্পিডেন্স অর্থাৎ কারেন্টটা সমান ওই লাইনের কারেন্টটা হবে এই ভোল্টেজ মাইনাস সেকেন্ডারি ভোল্টেজ ডিভাইড বাই ইম্পিডেন্স। এটাকে যদি ভেঙে টেঙে ফেলো তাহলে এরকম দেখা যাবে, এরকম দেখা যাবে। The power received at the end 2 এই 2 নম্বর এন্ডে কত পাওয়ার রিসিভ করছে এখানে এই জায়গাটা কত পাওয়ার রিসিভ করে আসছে বা এই দিক থেকে কত পাওয়ার এখানে এসে হাজির হচ্ছে সেটা আমরা P2 বলছি। এই পয়েন্টের পাওয়ারটা এটা 1 নম্বর পয়েন্ট, এটা 2 নম্বর পয়েন্ট। এই পয়েন্টের পাওয়ারটা P2 যদি বলি তাহলে এটা হচ্ছে রিয়েল পার্ট অফ এই পয়েন্টের ভোল্টেজ ইনটু কারেন্টের কনজুগেট। তাহলে এইটা হচ্ছে কমপ্লেক্স পাওয়ার আর তার রিয়েল পার্ট হচ্ছে আর এই রেখে দিয়েছি V2 ইনটু I2 কনজুগেট। I2 মানে হচ্ছে এইটার কনজুগেট। এইটার কনজুগেট নিয়ে বসাও, দেখো এখানে কনজুগেট বসালে এই ভ্যালুর কনজুগেট হবে তাহলে থিটা মাইনাস ডেল্টা হয়ে যাচ্ছে আর এই ভ্যালুটা মাইনাস থিটার জায়গায় প্লাস থিটা হচ্ছে এই কনজুগেট নেওয়ার ফলে। এই হলো তাহলে এখান থেকে এখন যদি এটা রিয়েল পার্ট নিয়ে নাও তার মানে cos থিটার মানটা এই থিটাটা এটা তো অ্যাকচুয়ালি এ নাম্বার, এখান থেকে রিয়েল কম্পোনেন্টটা নিলে এইটার cos কম্পোনেন্টটা নিতে হবে তাহলে V2 V1 V1 V2 ডিভাইড বাই Z ইনটু cos এইটা মাইনাস এই কম্পোনেন্ট ইনটু cos অফ থিটা, এইটা হচ্ছে P2 আর কি, বুঝতে পেরেছো? এখন এই P2 টাকে যদি আমি এরকম ভাবে দেখো ইকুয়েশনটা ইম্পিডেন্স টাইমটা যদি আমি আঁকি তাহলে আর এটা হচ্ছে x, এটা হচ্ছে z, এটা টোটাল ইম্পিডেন্স, এটা রেজিস্ট্যান্স, এটা রিঅ্যাকট্যান্স, তাহলে এটা হচ্ছে z। তা আমাদের এখানে যদি এই অ্যাঙ্গেলটা আর এইটা আলফা যদি বলি এই অ্যাঙ্গেলটা আলফা আর এই অ্যাঙ্গেলটা থিটা বলি তাহলে এই দুই অ্যাঙ্গেলের যোগফল এটা তো 90 ডিগ্রি, তাহলে এই অবশিষ্ট দুই অ্যাঙ্গেলের যোগফল আলফা মাইনাস থিটা সমান নিঃসন্দেহে 90 ডিগ্রি। তাহলে এই থিটার ভ্যালুটা হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে 90 মাইনাস আলফা, আলফাটাকে এই সাইডে নিয়ে গেছে। এখন এই থিটাটাকে রিপ্লেস করছি আমি, দেখো এই থিটাটাকে রিপ্লেস করছি 90 মাইনাস আলফা দিয়ে, করলে এই ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এরকম ভাবে, এই ইকুয়েশন দাঁড়াচ্ছে। এটি হচ্ছে রিয়েল পাওয়ার ট্রান্সফারের ইকুয়েশন। যদি এই লাইনটা লসলেস লাইন হতো, লসলেস লাইন মানে কোনো আর নাই শুধু এক্স হতো তাহলে রিয়েল পাওয়ার ট্রান্সফারটা কত হতো সেটা এখানে চাচ্ছে যদি বার করতে হয় আমাদের। তাহলে দেখো যদি আর এর মান 0 হয়, লসলেস লাইন হয়, রেজিস্ট্যান্স যদি 0 হয় তাহলে এই আলফার মান কত হবে? 0 হয়ে যাবে। এই অ্যাঙ্গেলটা তো এটা সরাসরি এর সঙ্গে মিশে যাচ্ছে, আর এর ভ্যালু নাই, তার মানে এই লাইন অতিভুজটা একদম সরাসরি লম্বের উপরের সঙ্গে মিশে গেছে, যার ফলে আলফা নাই। তো এটা এখানে হচ্ছে যে therefore we to receive the এইটা গেল। এখান থেকে যদি আমাদের 0 হয় ওই ভ্যালু তাহলে এই যে r ইকুয়াল টু 0 আলফা, অতএব আলফা 0 r 0 হলে আলফা 0, এই ভ্যালুগুলো যদি এখানে বসাও তুমি এই ইকুয়েশনে বসাও তাহলে দেখো p2 ইকুয়াল টু v1 v2 ডিভাইড বাই z মানে কি এই z কে তুমি ভেঙে ফেলো √ r স্কয়ার প্লাস x স্কয়ার sin অফ ডেল্টা, ঠিক আছে? আলফা তো 0 sin অফ ডেল্টা আর এটা হচ্ছে v2 স্কয়ার ডিভাইড বাই এই যে √ x r স্কয়ার প্লাস x স্কয়ার sin অফ 0 x আলফা মান 0। তাই ভ্যালু বসালে এই কম্পোনেন্ট তো 0 হয়ে গেল, থাকলে এই কম্পোনেন্ট তাহলে v1 v2 ডিভাইড বাই x ইনটু sin অফ ডেল্টা। এইটি হচ্ছে একটা লসলেস লাইনের পাওয়ার ট্রান্সফারের ইকুয়েশন। এই ইকুয়েশনকে আমরা খুবই ব্যবহার করব। এটা হচ্ছে তাহলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারটা হচ্ছে এইটা v1 v2 ডিভাইড বাই x, এটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার। আর পাওয়ার ট্রান্সফরমারের ইকুয়েশনটা হচ্ছে এই জিনিসটা vx px pmax ইনটু sin, আর pmax এর ভ্যালু হচ্ছে এটা। আমরা এটাকে আমরা অনেক সময় ইকুয়েশন যদি রিপ্রেজেন্ট করে এই কার্ভটা তাহলে হচ্ছে এই হচ্ছে সাইন একটা ওয়েভ, সাইন ওয়েভের সাইন ফাংশন এরকম, বুঝতে পেরেছো? তার মানে এই p এই পাওয়ার p ইজ ইকুয়াল টু pmax, এটা হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে pmax sin ডেল্টা, ঠিক আছে? তো এখন এখানে এই দেখো ডেল্টার এই p এর মান ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে কোথায়? এই যখন 90 ডিগ্রি হবে, ডেল্টার মান যখন 90 ডিগ্রি হবে তখন এই p ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ পাওয়ার ট্রান্সফার হবে pmax, ঠিক আছে? এইটাই আমাদের এই ইকুয়েশনটাকে আমরা পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন বলি আর এটা পাওয়ার অ্যাঙ্গেল কার্ভ বলি। পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন হচ্ছে এইটা, pmax মানে হচ্ছে v1 v2 ডিভাইড বাই x এটা, আর pmax এর ভ্যালুটা হচ্ছে এই ভ্যালু। এই জিনিস আমাদের খুবই ব্যবহার করা হবে। আমরা ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া এখন যাবো, এটা হচ্ছে স্টিভেনসন বইয়ের
সেকশন 14 চ্যাপ্টার 14 নম্বর সেকশনে এই ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া বিস্তারিত বলা আছে। আমি ঠিক ওখান থেকে এই জিনিসটাকে নিয়ে এসেছি। ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া আমরা এই যে সুইং ইকুয়েশন নির্ণয় করেছি, এই ইকুয়েশন এটা তো দেখতে পাচ্ছি একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা নন লিনিয়ার ক্ষেত্রে। সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা একটা নন লিনিয়ার ইকুয়েশন। এইটা কোন স্ট্রেট ফরওয়ার্ড সলিউশন নেই। এখন নর্মালি আমরা ক্লাসরুম এনভায়রনমেন্টে কোন একটা সিস্টেমের যদি স্ট্যাবিলিটি স্টাডি করার দরকার হয়, একটা ইকুয়াল এরিয়া মানে সহজ একটা পদ্ধতি, সলিউশনটা না করে, মানে ওটা যদি নন লিনিয়ার ইকুয়েশন হয় তাহলে তো নিউমেরিক্যাল মেথডে যেতে হয়। নিউমেরিক্যাল মেথড ছাড়াও একটা ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া বলে একটা মেথড ক্লাসরুম এনভায়রনমেন্টে আমরা পড়াই, সেইটা এখানে আমরা আলোচনা করতে পারি। ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া আমরা তাহলে এই ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া নিয়েই আমরা আলোচনা করব। আমরা আপাতত এইটাকে এখানে শেষ করে রাখি, এটাকে বন্ধ করে দিয়ে রাখি।